আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিসিএস 3+ এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের শিডিউল ক্লাস শুরু হয়ে গেছে গত শনিবার থেকে। সবাই কেমন আছেন? সবাই? তো কমেন্টস করেন কেমন আছেন, পড়াশোনা কেমন চলছে। আজকে আমরা বাংলা সাহিত্যের 2 নম্বর লেকচার, অত্যন্ত গুরুত্বপূর্ণ লেকচারটি, কারণ এখান থেকে বিশেষ প্রিলি রিটেন সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসে থাকে। 2 নম্বর লেকচারে প্রথমেই আজকে থাকবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে অসংখ্যবার প্রশ্ন এসেছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্য। যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে বাংলা সাহিত্যের প্রথম কাব্য, বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ কোনটি, তাহলে আমি বলবো চর্যাপদ। চর্যাপদই বাংলা সাহিত্যের প্রথম রচিত গ্রন্থ। বাংলা সাহিত্যের দ্বিতীয় গ্রন্থ কোনটি? বাংলা সাহিত্যের দ্বিতীয় গ্রন্থ হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তবে এটাও মনে রাখতে হবে, কোন একক কবির রচনা হিসেবে প্রথম কাব্যগ্রন্থ বা প্রথম গ্রন্থ কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। কোন একক কবির রচনা হিসেবে প্রথম কাব্য বা প্রথম গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। কেন? কারণ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেছেন একজন কবি, পক্ষান্তরে চর্যাপদ রচনা করেছেন 24 জন পদকর্তা বা 24 জন কবি। যে কারণে আমি বলছি যে কোন একক কবির রচনা হিসেবে বাংলা সাহিত্যের প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এখন যদি প্রশ্ন হয় যে বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ কোনটি, তাহলে চর্যাপদ। বাংলা সাহিত্যের দ্বিতীয় গ্রন্থ কোনটি? এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। যদি প্রশ্ন করেন বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্য কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। বা কোন একক কবি রচনা হিসেবে বাংলা সাহিত্যের প্রথম কাব্য বা প্রথম কাব্যগ্রন্থ বা প্রথম গ্রন্থ কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এখন আসেন, এবার যদি প্রশ্ন করেন যে বাংলা সাহিত্যের কোন গ্রন্থের একক রচয়িতা হিসেবে প্রথম কবিকে? শ্রীকৃষ্ণ কীর্তন। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবি বড়চণ্ডী দাস। বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কবি বড়চণ্ডী দাস। বাংলা সাহিত্যের প্রথম কোন গ্রন্থের একক রচয়িতা বা একক কবি হিসেবে কে প্রথম? বড়চণ্ডী দাস। এই বড়চণ্ডী দাসের রচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যই বাংলা সাহিত্যের প্রথম কাব্য। এই বড়চণ্ডী দাস কিন্তু কবির ছদ্মনাম বা উপাধি, এটি তার আসল নাম নয়। তার আসল নাম হচ্ছে অনন্ত বড়ুয়া, অনন্ত বড়ু বা অনন্ত বড়াই। তিনি যাত্রাপালার সঙ্গে সম্পৃক্ত ছিলেন বা নাট্যকলার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, যে কারণে তার কাব্যের মাঝে নাটকীয় ভাব রয়েছে। আমি এতক্ষণ যে কথাগুলো বলছিলাম, এখানে কি কি প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো আমি ফাইন্ড আউট করে দিচ্ছি। যে বড়চণ্ডী দাস রচিত কাব্যের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তাহলে বড়চণ্ডী দাস, এখান থেকে কাব্যের উপর ভিত্তি করে প্রশ্ন হতে পারে, আবার কবির উপরে ভিত্তি করে প্রশ্নগুলো হতে পারে। কাব্যের উপরে ভিত্তি করে কি প্রশ্ন হতে পারে সেগুলো আবার বলছি যে বাংলা সাহিত্যের কোন একক কবি রচনা হিসেবে প্রথম কাব্যগ্রন্থ কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। বাংলা সাহিত্যের
দ্বিতীয় কাব্য বা দ্বিতীয় কাব্যগ্রন্থ বা দ্বিতীয় গ্রন্থকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এবার একইভাবে কবি থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে যে বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কবিকে তুলসীদাস। বাংলা সাহিত্যে কোন গ্রন্থের একক রচয়িতা হিসেবে প্রথম কবিকে তুলসীদাস, মধ্যযুগের প্রথম কবিকে তুলসীদাস। এখন এই বড়ুচণ্ডী দাস হচ্ছে কবির ছদ্মনাম বা উপাধি। তার প্রকৃত নাম হচ্ছে, আমরা তার কাব্যের মধ্যে পাই অনন্ত, এই যে অনন্ত বড়ুয়া, অনন্ত বড়ুয়া, অনন্ত অনন্ত বড়ুয়া বা অনন্ত বড়ু বা অনন্ত বড়াই। আজ থেকে সেই ৬০০ বছর আগের লেখা কাব্যের মাঝে আমরা তার নাম থেকে মনে পেয়েছি। অর্থাৎ পরীক্ষায় অপশনে অনন্ত বড়ুয়া থাকতে পারে, অনন্ত বড়ু থাকতে পারে বা অনন্ত বড়াই থাকতে পারে। অর্থাৎ পাঠোদ্ধারের ক্ষেত্রে এই নামটি আমরা ভিন্ন ভিন্ন ভাবে পেয়েছি। এই কাব্যটি কখন রচিত হলো? হ্যাঁ, মধ্যযুগে রচিত হয়েছে। কাব্যটি মধ্যযুগে কোন সময় রচিত হয়েছে? আমরা তো সবাই জানি, প্রথম ক্লাসে আমরা বলেছি যে বাংলা সাহিত্যের মধ্যযুগ 1201 থেকে 1800 সাল পর্যন্ত। প্রকৃতপক্ষে 1300 পর থেকে ধরা হয়েছে, 1351 সাল থেকে ধরা হয়েছে, 1351 থেকে 1800 সাল পর্যন্ত। মধ্যযুগের এই যে প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এই কাব্যটি কোন সময় রচিত হয়েছে, কোন সময় রচিত হয়েছে সে বিষয়ে গবেষকদের মাঝে কিন্তু যথেষ্ট বিতর্ক রয়েছে। তবে সকল বিতর্কের সমন্বয়ে আমরা বলতে পারি যে এই কবি বড়ুচণ্ডী দাস 14দশ শতাব্দীর শেষের দিকে অথবা 15দশ শতাব্দীর প্রথম দিকে তিনি জীবিত ছিলেন। এই তথ্যটা নানানভাবে আমাদের হাতে এসে পৌঁছেছে, যে কারণে আমরা বলতে পারি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটি 14দশ শতাব্দীর একেবারে শেষের দিকে অথবা 15দশ শতাব্দীর প্রথম দিকে রচিত হয়েছে। অর্থাৎ 14 শতকের শেষের দিকে কাব্যটি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচিত হয়েছে 14 শতকের একেবারে শেষের দিকে অথবা 15 শতকের প্রথম দিকে রচিত হয়েছে। এখন আসুন, যদি 15 শতকটা আমরা করি যে কাব্যটি রচিত হয়েছে, কাব্যটি যখন রচিত হলো রচনার 500 বছর পরে কিন্তু কাব্যটি আবিষ্কার করা হয়েছে এবং আবিষ্কার করার বয়স কিন্তু আরো 100 বছর পেরিয়ে গেছে। সুতরাং আমরা বলতে পারি যে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বয়সটি হচ্ছে 600 বছর। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বয়স যদি 600 বছর হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি এই মুহূর্তে আমরা আজ থেকে 600 বছর আগে লেখা কাব্যটি পড়ছি। কিভাবে 600 বছর হলো? যেমন 15 শতকের প্রথম যদি কাব্যটি রচিত হয়, তাহলে দেখুন 16 শতক, 17 শতক, 18 শতক এবং 19 শতক। তাহলে এখানে আমরা পাচ্ছি 100 বছর, তারপরে হচ্ছে 100 বছর, 100 বছর, 100 বছর, 100 বছর, তারপরে হলো কয়শো বছর? 100, 200, 300, 500 বছর। এই মুহূর্তে আমরা 500 বছর আগের আবিষ্কার করা কাব্য পড়ছি, যে কাব্যটির বর্তমান বয়স হচ্ছে 600 বছর। তার কারণ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করা হয় কখন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করা হয় 20 শতাব্দীর প্রথম দশক 1909 সালে। 1909 সালে বসন্ত রঞ্জন রায়, যার উপাধি হচ্ছে বিদ্বৎপল্লব, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তিনি বাঁকুড়া জেলার কাকলেগঞ্জ গ্রামের এক গৃহস্থের গোয়াল ঘরে কিনে চালার নিচ থেকে আবিষ্কার করলেন 1909 সাল। 1909 সাল মানে 20 শতাব্দী। তো
1909 সাল বিংশ শতাব্দী যদি হয় 100 বছর তো চলে গিয়েছে। এখন 2021 সাল চলছে, তার মানে হচ্ছে 111 বছর কিন্তু পার হয়ে গেছে। তাহলে আমরা যদি এই 15 শতক থেকে যদি আমরা ধরি, তাহলে বর্তমানে কাব্যটির বয়স হচ্ছে 600 বছরের অধিককাল। আবিষ্কারের বয়স 100 বছর হয়েছে, কাব্যটির বয়স হচ্ছে 600 বছরের অধিককাল, 610 বছর অধিককাল, এটা আমরা শতক হিসেবে ধরে থাকি। তাহলে এখান থেকে কি তথ্য আমরা পেলাম? যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচিত হয়েছে 14 শতাব্দীর একেবারে শেষ এবং 15 শতাব্দীর প্রথম দিকে। এই কাব্যটির রচনা 500 বছর পরে আবিষ্কার করা হয় বিংশ শতাব্দীর প্রথম দশকে 1909 সালে। আবিষ্কারের বয়স আরো 100 বছর হয়ে গেছে, সুতরাং বর্তমানে কাব্যটির বয়স হচ্ছে 600 বছর। 600 বছর আগে লেখা কাব্যটি আজ থেকে 100 বছর আগে যিনি আবিষ্কার করেন তার নাম হচ্ছে বসন্ত রঞ্জন রায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, যার উপাধি বিদ্বৎ বল্লভ। তিনি 1909 সালে ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকলা নামক গ্রামের এক গৃহস্থের গল্পের টিনাচারা নিজ থেকে আবিষ্কার করলেন। 1916 সালে কলকাতার বঙ্গ সাহিত্য পরিষদে প্রকাশ করেছিলেন। এই যে কথাগুলো, এই কথাগুলোর ভেতর থেকে কি কি কোশ্চেন এখন আমরা এখানে ফাইন্ড আউট করতে পারি, সেদিকে আমরা যাবো আর কি। প্রথমে প্রশ্ন হতে পারে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন সময় রচিত হয়েছে? তাহলে অপশনে বুঝতে হবে 15 শতক, 14 শতক অথবা 15 শতক। অপশনে বুঝতে হবে 15 শতক বা 14 শতক, দুটো একসঙ্গে থাকবে না, তার কারণ এটা নিয়ে বিতর্ক আছে। এই জন্য আমি মনে করি 15 থাকার সম্ভাবনা বেশি। দুটোই যদি থাকে তাহলে 15 দেবেন, দুটো থাকার সম্ভাবনা খুব কম। যদি থাকে তাহলে আমরা 14 দেব না, দেব হচ্ছে 15 শতক। হ্যাঁ, আর যদি 14 না থাকে তাহলে কোনো কথাই নেই, আমরা 15 শতক দেব। এখন প্রশ্ন হতে পারে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কত সালে আবিষ্কার করা হয়েছে? 1909 সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করা হয়। শ্রীকৃষ্ণ কীর্তন বাড়াই দেবো একটু। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, প্রশ্ন হতে পারে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কত সালে আবিষ্কার করা হয়েছে? 1909 সালে। 1909 সালে আবিষ্কার করা হয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কে কাব্য কে আবিষ্কার করেন? তার নামটি আমি লিখে দিচ্ছি, বসন্ত রঞ্জন রায়। এই প্রশ্নটি কিন্তু বিশেষ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি বসন্ত রঞ্জন রায়, এখানে লিখে দিচ্ছি। বসন্ত রঞ্জন রায়। বসন্ত রঞ্জন রায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কার করেন। কত সালে আবিষ্কার করেন? 1909 সালে আবিষ্কার করেন। আরেকটি প্রশ্ন এখান থেকে হতে পারে যে বসন্ত রঞ্জন রায়ের উপাধি কি? বসন্ত রঞ্জন রায়ের উপাধি হচ্ছে বিদ্বৎ বল্লভ। বানানটি আপনারা মনে রাখবেন, বিদ্বৎ বল্লভ, এটি হচ্ছে তার উপাধি। এই প্রশ্নটি কিন্তু লিখিত পরীক্ষা একবার এসেছে যে বসন্ত রঞ্জন রায়ের উপাধি কি, এই প্রশ্নটি এসেছে, প্রিলিতেও কিন্তু এসেছে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে। এই উপাধিটি মনে রাখতে হবে যে বসন্ত রঞ্জন রায়ের উপাধি কি, তাহলে কি হবে? বিদ্বৎ বল্লভ। আরেকটি প্রশ্ন হতে পারে যে বসন্ত রঞ্জন রায় কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায় এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কত সালে প্রকাশিত হয়? 1916 সালে কিন্তু প্রকাশিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের খাতা কলম হাতে রাখবেন, টেবিলে আপনারা সবাই চলে যান, সেখান থেকে আপনারা যে তথ্যগুলো দিচ্ছি এগুলো আপনারা লিখে নেন। ঠিক আছে? লিখলে মনে থাকবে, বানানগুলো লিখলে মনে থাকবে, হ্যাঁ, বানানটা শেখা যাবে। এই জন্য আপনারা যখন লাইভ ক্লাসে আমার সঙ্গে থাকবেন অবশ্যই খাতা কলম নিয়ে আপনারা বসবেন এবং নোট গুলো নিবেন। হ্যাঁ, এই আর কি। তো যেটা বলছিলাম যে 1916 সালে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কত সালে প্রকাশিত হয়েছে? 1916 সালে প্রকাশিত হয়েছে। আরেকটি প্রশ্ন হতে পারে যে কাব্যটি কার সম্পাদনায় প্রকাশিত হয়েছে? বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায় প্রকাশিত হয়েছে। প্রশ্ন হতে পারে
কোথা থেকে প্রকাশিত হয়েছে? কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। প্রত্যেকটি কোশ্চেনে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আমি যে বাক্যগুলো বলছি, একটি বাক্যের মধ্যে কিন্তু 3টি 4টি করে তথ্য থাকছে। হ্যাঁ, বঙ্গীয় সাহিত্য পরিষদ, কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় 1916 সালে। এই চর্যাপদও কিন্তু এই বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছিল, একদম সেম ইয়ার 1916 সালে প্রকাশিত হয়েছিল। এখানে একটি কথা মনে রাখতে হবে যে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে যখন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রকাশিত হয়েছিল, তখন কিন্তু এই শ্রীকৃষ্ণ কীর্তন নাম দিয়ে প্রকাশিত হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ ভেতরের একটি তথ্য, এটা আপনি যে কোনো গাইডে পাবেন না। যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যখন প্রকাশিত হয়েছিল 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, তখন কিন্তু এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এই নামটি ছিল না। কি নাম ছিল? তখন নাম ছিল হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। লিখে নেন সবাই, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ সন্দর্ভ এই নামে প্রকাশিত হলো। পরবর্তীতে নাম হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এখন আসুন যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের এই নাম প্রথমে কেন এই নামে প্রকাশিত হলো এবং পরবর্তীতে এই নাম কেন পরিবর্তন করা হলো, এটির কিছু যৌক্তিক কারণ রয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যখন 1909 সালে সেই বাঁকুড়া জেলার কাকিলা নামক গ্রামের এক গৃহস্থের গোয়াল ঘরে টিনের চালার নিচ থেকে আবিষ্কার করা হয়েছিল, তখন কিন্তু এর ভেতর বাইরের অনেকগুলো পাতা ছেঁড়া কাটা ছিল। উপরের পাতা ছেঁড়া কাটা থাকার কারণে সেদিন কিন্তু এই গ্রন্থটির নাম জানা যায়নি। যে তাহলে শ্রীকৃষ্ণ সন্দর্ভ দিল কিভাবে? হ্যাঁ, এই কাব্যের মধ্যে একটা চিরকুট ছিল, সেই চিরকুটের মধ্যে লেখা ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। তখন সম্পাদক বা আবিষ্কারক বসন্ত রঞ্জন রায় ভাবলেন যে কাব্যটির নাম বোধ হয় শ্রীকৃষ্ণ সন্দর্ভ হবে। এই ভেবেই তিনি এই শ্রীকৃষ্ণ সন্দর্ভ নাম দিয়ে 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদে প্রকাশ করে দিলেন। কিন্তু পরবর্তীকালে এই নামকরণ নিয়ে একটা প্রশ্ন উঠলো। চিরকুটের মধ্যে শ্রীকৃষ্ণ সন্দর্ভ লেখা থাকলে কি কাব্যটির নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ হবে? তা তো হতে পারে না। কারণ এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যখন রচিত হয়েছিল, এর পাশাপাশি এই কাব্যের একই ধরনের কাহিনী নিয়ে এই কাব্য রচিত হয়েছে সংস্কৃত ভাষায়, আরো বিভিন্ন ভাষায়, এই মহাদেশে বিভিন্ন ভাষায় তো রচিত হয়েছে, ভারতের বিভিন্ন ভাষায় রচিত হয়েছে। বিশেষত সংস্কৃত ভাষায় যে কাব্য রচিত হয়েছে রাধা কৃষ্ণের প্রেম নিয়ে, এই ধরনের কাব্য যে রচিত হয়েছে, সেই সব কাব্যের নাম তো শ্রীকৃষ্ণ সন্দর্ভ নয়, বরং সেই সব কাব্যের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এই যুক্তি দেখিয়ে কাব্যটির নাম পরিবর্তন করে শ্রীকৃষ্ণ সন্দর্ভ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন করা হলো। বর্তমানে কাব্যটি এই নামেই পরিচিত এবং প্রচলিত, শ্রীকৃষ্ণ কীর্তন নামে কিন্তু পরিচিত। নামটা এইভাবে পরিবর্তন হয়েছে। এখন আসুন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মাঝে কি আছে, এই কাব্যের বিষয়বস্তু কি? এই কাব্যের বিষয়বস্তু হচ্ছে, এই কাব্যে মোট 13টি খণ্ড আছে। এই কাব্যে মোট 13টি খণ্ড আছে। লিখে নেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে খণ্ড সংখ্যা হচ্ছে 13টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট 13টি খণ্ড আছে। এই 13টি খণ্ডের প্রথম থেকে শেষ পর্যন্ত রাধা কৃষ্ণের প্রেম লীলা বর্ণিত হয়েছে। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল যে থিমটা আপনারা লিখে রাখতে পারেন, রাধা কৃষ্ণের প্রেম লীলা। আমি আবার বলছি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল কথাই হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম লীলা। তবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে রাধা কৃষ্ণের প্রেম আর বড়চণ্ডী দাসের যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা কৃষ্ণের প্রেম আর হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনী রাধা কৃষ্ণের প্রেম কিন্তু এক নয়। পৌরাণিক কাহিনী রাধা কৃষ্ণের প্রেমের যে থিম, সেটা কেমন ছিল? সেটা হচ্ছে যে সেখানে আমরা দেখব যে কৃষ্ণ হচ্ছে পরমাত্মা বা কৃষ্ণ হচ্ছে ভগবান বা ঈশ্বর, সেখানে কৃষ্ণকে মনে করা হয়েছে। আর রাধা হচ্ছে তার ভক্তের প্রতীক আর কি। রাধা কাকে পেতে চায়? কৃষ্ণকে পেতে চায়। আর কৃষ্ণ হচ্ছে এখানে ভগবান, রাধা কৃষ্ণের প্রেম সেখানে বোঝানো হয়ে থাকে। কিন্তু বড়চণ্ডী দাস তিনি একজন বাউন্ডিনী কবি ছিলেন, তিনি যাত্রাপালার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি সেই পৌরাণিক কাহিনী রাধা কৃষ্ণের প্রেমকে কেন্দ্র করে তিনি তার ওন স্টাইলে রক্ত মাংসে গড়া
নরনারীর প্রেম নিয়ে তিনি এই কাব্যটি রচনা করেছেন। এই কাব্যের প্রধান চরিত্র হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছে রাধা, 2 কৃষ্ণ, 3 বড়াই। রাধা, কৃষ্ণ, বড়াই এই প্রধান তিনটি চরিত্রকে কেন্দ্র করে কিন্তু এই কাব্যের কাহিনী বিস্তার লাভ করেছে। রাধা হচ্ছে এই কাব্যের কেন্দ্রীয় নারী চরিত্র। এই কাব্যে আমরা দেখব রাধার মাঝে যেমন রক্ত মাংসে গড়া নারী, তার মাঝে প্রেম আছে এবং দৈহিক কামনা বাসনা চরিতার্থ করার আকাঙ্ক্ষা আছে। পৌরাণিক যে কাহিনী আছে সেই কাহিনীতে কিন্তু দৈহিক কামনা বাসনা আসলে বোঝানো হয়নি। সেখানে মানে ভগবানের সাথে যে মানবাত্মার বা মানুষের যে প্রেম, মানে মানবাত্মার সাথে পরমাত্মার যে প্রেম, সেটাই কিন্তু বোঝানো হয়েছে। আর কৃষ্ণ আমরা এই কাব্যে দেখবো রক্ত মাংসে করা এক যুবক, যার মাঝে প্রেম আছে, দৈহিক কামনা বাসনা চরিতার্থ করার আকাঙ্ক্ষা আছে। কিন্তু পৌরাণিক কাহিনীতে মূলত সেটা বোঝানো হয়নি, সেখানে ঈশ্বরকে বোঝানো হয়েছে। আর বড়াই হচ্ছে এই কাব্যে আমরা বড়াইকে একটা থার্ড ক্যারেক্টার হিসেবে দেখবো, তৃতীয় চরিত্র। রাধা কৃষ্ণের প্রেম সম্পর্ক সৃষ্টিতে এই বড়াইয়ের ভূমিকা সবচেয়ে বেশি। এই জন্য বড়াইকে বলা হয়েছে রাধা কৃষ্ণের প্রেমের দূতী। এটা কিন্তু বিশেষ পরীক্ষা একবার এসেছে যে রাধা কৃষ্ণের প্রেমের দূতীকে বড়াই। ঠিক আছে, তাহলে এই ছিল বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, টোটাল যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এখান থেকে কি প্রশ্ন এ পর্যন্ত এসেছে, এখনই আমি 3 থেকে 4 মিনিটের মধ্যে এখান থেকে যে প্রশ্নগুলো ফাইন্ড আউট করে দেব। আপনারা গত 30 বছর দেখেন, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসেনি। প্রশ্ন হতে পারে যে বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্যকে, সঠিক উত্তর বলেছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য বা দ্বিতীয় গ্রন্থ বা দ্বিতীয় কাব্য গ্রন্থ কোনটি, যেভাবে প্রশ্ন হোক, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। যদি প্রশ্ন হয় বাংলা সাহিত্যে কোন একক কবি রচনা হিসেবে প্রথম কাব্য গ্রন্থ কোনটি, শ্রীকৃষ্ণ কীর্তন। যদি প্রশ্ন হয় বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কবিকে, তাহলে তার সঠিক উত্তর বড়ুচণ্ডী দাস। যদি প্রশ্ন হয় কোন গ্রন্থের, বাংলা সাহিত্যে কোন গ্রন্থের একক রচয়িতা হিসেবে প্রথম কবিকে, অবশ্যই বড়ুচণ্ডী দাস হবে। বড়ুচণ্ডী দাস এটি তার কোন ধরনের নাম? সঠিক উত্তর এটি হচ্ছে তার ছদ্মনাম। তার প্রকৃত নাম কি? অনন্ত বড়ুয়া, অনন্ত বড়ু, অনন্ত বড়াই। প্রশ্ন হতে পারে তিনি কেমন কবি ছিলেন? তিনি মূলত নাট্যকলার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তিনি একজন বান্ডিলে কবি ছিলেন। তার কাব্যের মাঝে কেমন রচনার ভাবটা কেমন আছে? নাটকীয় ভাব আছে। নাটকীয় ভাব কিভাবে হয়েছে বুঝতে হবে, এখানে একটা সংলাপ আছে, যে কারণে নাটকীয় ভাব এখানে আমরা খুঁজে পাই। প্রশ্ন হতে পারে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির প্রতিপাদ্য কি বা বিষয়বস্তু কি? রাধা কৃষ্ণের প্রেম। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন ছন্দে রচিত হয়েছে? মাত্রাবৃত্ত ছন্দে রচিত হয়েছে। প্রধানত মাত্রাবৃত্ত এবং পয়ার ছন্দে রচিত হয়েছে। মাত্রাবৃত্ত নয়। অধিকাংশ গবেষকের মতে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পয়ার অথবা কিছুটা পয়ার ছন্দ, কিছুটা ত্রিপদী ছন্দ। আমি এই প্রশ্নের উত্তরটা আবারও বলছি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কিছুটা পয়ার ছন্দে রচিত হয়েছে, কিছুটা ত্রিপদী ছন্দে রচিত হয়েছে। তবে অধিকাংশ দেখা যায় যে ত্রিপদী ছন্দে রচিত হয়েছে, পয়ার ছন্দের ভাব সব জায়গায় সেখানে লক্ষ্য করা গিয়েছে। প্রশ্ন হতে পারে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন সময় রচিত হয়েছে? 14দশ শতাব্দীর একেবারে শেষ অথবা 15দশ শতাব্দীর প্রথম দিকে। প্রশ্ন হতে পারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনার কয়শো বছর পর আবিষ্কার করা হয়েছে? সঠিক উত্তর 500 বছর পর আবিষ্কার করা হয়েছে। প্রশ্ন হতে পারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কারের বয়স কত বছর? 100 বছরের অধিক, 112 বছর। যদি প্রশ্ন হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বর্তমান বয়স কত? 600 বছর। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যখন আবিষ্কার করা হয়েছিল তখন এই কাব্যটির বয়স কত ছিল? 500 বছর ছিল। প্রশ্ন হতে পারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি যিনি আবিষ্কার করলেন তিনি কে? বসন্ত রঞ্জন রায়। প্রশ্ন হতে পারে বসন্ত রঞ্জন রায়ের উপাধি কি? বিদ্বৎ বল্লভ। তিনি কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। প্রশ্ন হতে পারে এই কাব্যটি কত সালে আবিষ্কার করা হয়েছে? 1909 সালে আবিষ্কার করা হয়েছে। কোথা থেকে আবিষ্কার, কোন জেলা থেকে আবিষ্কার করা হয়েছে? বাঁকুড়া জেলা থেকে আবিষ্কার করা হয়েছে। কোন গ্রাম থেকে আবিষ্কার করা হয়েছে? কাকিলা নামক গ্রাম থেকে আবিষ্কার করা হয়েছে।
কত সালে প্রকাশিত হয়েছে? 1916 সালে প্রকাশিত হয়েছে। কোথা থেকে প্রকাশিত হয়েছে? কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছে। কার সম্পাদনায় প্রকাশিত হয়েছে? বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায় প্রকাশিত হয়েছে। এই বসন্ত রঞ্জন রায়ের উপাধি কি? বিদপদ বল্লভ। বসন্ত রঞ্জন রায়ের উপাধিতে বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায় প্রকাশিত হয়েছে কত সালে? 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। এ কাব্যে মোট কতটি খণ্ড আছে? 13টি খণ্ড আছে। এ কাব্যের প্রধান চরিত্র কয়টি? 3টি। রাধা, কৃষ্ণ, বড়াই। এ কাব্যের কেন্দ্রীয় পুরুষ চরিত্রকে? কৃষ্ণ। এ কাব্যের কেন্দ্রীয় নারী চরিত্রকে? রাধা। এ কাব্যের প্রধান চরিত্রের পাশাপাশি তৃতীয় চরিত্র কোনটি? বড়াই। অথবা প্রশ্ন হতে পারে রাধা কৃষ্ণের প্রেমের দুটিকে বড়াই। এইভাবে অসংখ্য প্রশ্ন কিন্তু আছে, সেটা আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করছি যে আমি যে আলোচনা করেছি সেখানে কত প্রশ্ন আছে এবং সেই প্রশ্নগুলো আমি যা বলেছি সেখান থেকে একটা সিকোয়েন্স আছে। এজন্য মনোযোগ দিয়ে যদি আপনারা শুনতে পারেন প্রত্যেকটি তথ্যই আপনার মনের মাঝে কিন্তু গেঁথে যাবে। আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য শেষ করছি। এখন আরেকটি টপিক, প্রসঙ্গক্রমে একটি টপিক নিয়ে কথা বলবো যেখান থেকে বিশেষ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে। আমি কিন্তু আপনাদের একটা লেকচার প্ল্যান করে দিয়েছি, কিন্তু লেকচার প্ল্যানের যে একদম ওইভাবে আলোচনা, হ্যাঁ ওভাবে আলোচনা হবে, কিন্তু পাশাপাশি আরো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এটার সাথে সম্পৃক্ত অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাথে আমাদের আরেকটি তথ্য নিতে হবে, সেটা হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগে একটি সমস্যা আছে। আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদের, আপনারা কমেন্টস করেন, লেখেন, সেখানে লিখে উত্তরটা পাঠান যে বাংলা সাহিত্যের মধ্যযুগে একটি সমস্যা আছে। আমি 4টি অপশন বলছি: ধর্মীয় সমস্যা, রাজনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা এবং 4 নম্বর অপশন হচ্ছে চণ্ডীদাস সমস্যা। বাংলা সাহিত্যের মধ্যযুগে প্রধান সমস্যা একটা হচ্ছে ধর্মীয় সমস্যা, রাজনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, আরেকটা অপশনে থাকছে চণ্ডীদাস সমস্যা। কোন সমস্যা ছিল আপনারা লিখে পাঠান দ্রুত। 1 মিনিট সময় দিলাম। হ্যাঁ, প্রশ্ন ছিল যে বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রধান সমস্যা কি? 4টি অপশন আমি দিয়েছিলাম, যে রাজনৈতিক সমস্যা, ধর্মীয় সমস্যা, পারিবারিক সমস্যা, চণ্ডীদাস সমস্যা। অনেকে ধর্মীয় সমস্যার কথা লিখেছেন। আসলে বাংলা সাহিত্যে, আমার প্রশ্নটা কিন্তু বাংলা মধ্যযুগে বাংলা সাহিত্যে প্রধান কি সমস্যা ছিল, বাংলা সাহিত্য কেন্দ্রের কি সমস্যা ছিল? সঠিক উত্তর হচ্ছে চণ্ডীদাস সমস্যা। চণ্ডীদাস সমস্যা, চণ্ডীদাস সমস্যা। এই চণ্ডীদাস সমস্যা নিয়ে অনেক কথা হয়েছে। আজকে আমি খুব অল্প কথায় এই চণ্ডীদাস সমস্যা বুঝিয়ে দেব। বাংলা সাহিত্যের মধ্যযুগে একাধিক কবি নিজেদের চণ্ডীদাস পরিচয় দিয়ে যে সমস্যার সৃষ্টি করেছেন তাকে চণ্ডীদাস সমস্যা বলে। আমি লিখে দিচ্ছি ডেফিনেশনটা। বাংলা সাহিত্যের মধ্যযুগে একাধিক কবি
নিজেদের চণ্ডীদাস পরিচয় দিয়ে যে সমস্যার সৃষ্টি করেছেন তাকে চণ্ডীদাস সমস্যা বলে। সবাই লিখে নেন যে বাংলা সাহিত্যের মধ্যযুগে একাধিক কবি নিজেদের চণ্ডীদাস পরিচয় দিয়ে যে সমস্যার সৃষ্টি করেছেন তাকে চণ্ডীদাস সমস্যা বলে। বাংলা সাহিত্যের মধ্যযুগে একাধিক কবি নিজেদের চণ্ডীদাস পরিচয় দিয়ে যে সমস্যার সৃষ্টি করেছেন তাকে চণ্ডীদাস সমস্যা বলে। নিশ্চয় লিখতে পেরেছেন। বাংলা সাহিত্যের মধ্যযুগে একাধিক কবি নিজেদের চণ্ডীদাস পরিচয় দিয়ে যে সমস্যার সৃষ্টি করেছেন তাকে চণ্ডীদাস সমস্যা বলে। মধ্যযুগে অন্তত 4 জন চণ্ডীদাসের নাম পাওয়া যায়। 4 জন চণ্ডীদাসের নাম পাওয়া যায়। চণ্ডীদাসের বাংলা সাহিত্যের মধ্যযুগে কমপক্ষে 4 জন চণ্ডীদাসের নাম পাওয়া যায়। চারজন চণ্ডীদাস। 1 বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, চণ্ডীদাস 4 চণ্ডীদাস। মধ্যযুগে আমরা এই 4 জন চণ্ডীদাসের নাম পেয়েছি। বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, চণ্ডীদাস। এখন আসুন এই বড়ু চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেছেন, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। মূল সমস্যা হয়েছে এই 3 জনকে নিয়ে। কেউ বলেছেন যে এই 3 জন একজন হবে, কেউ বলেছেন এই 3 জন 2 জন হবেন, কেউ বলেছেন এই 3 জন আলাদা আলাদা ভিন্ন ভিন্ন হবেন। একটি কথা মনে রাখতে হবে, আজকের আধুনিক কালে একটি গ্রন্থ রচনার পরে লেখকের নাম যেভাবে লেখা থাকে, তার পরিচয় যেভাবে থাকে, মধ্যযুগের সাহিত্যকর্মে কিন্তু কবিরা এভাবে তাদের পরিচয়টা লিখতেন না কোনো গ্রন্থে, বরং তাদের পরিচয়টা থাকতে হচ্ছে কাব্যের শ্লোকের মাঝে। পরিচয় দিতে গিয়ে নিজেদের নাম, বাপদাদার নাম, কোথায় তারা জন্মগ্রহণ করেছেন, এইভাবে কাব্যিক ভঙ্গিতে তারা পরিচয় দিতেন। তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য তো আমরা পেয়েছি, তার পাশাপাশি বাংলা সাহিত্যের মধ্যযুগে রাধা কৃষ্ণের প্রেম নিয়ে বিচ্ছিন্ন আকারে আরো অনেক আমরা গ্রন্থ পেয়েছি, কাব্য পেয়েছি। সেখানে কোথাও আমরা দ্বিজ চণ্ডীদাসের নাম পাচ্ছি, কোথাও দীন চণ্ডীদাসের নাম পাচ্ছি, কোথাও চণ্ডীদাসের নাম পাচ্ছি। আবার কেউ কেউ মনে করছেন এই চণ্ডীদাস এই এরা কিনা, সেই বিষয়েও কিন্তু অনেক বিতর্ক আছে। তবে আমরা ধরে নিতে পারি যে বড়ু চণ্ডীদাসের যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। মূল সমস্যা হয়েছে এই 3 জনকে নিয়ে। কেউ কেউ বলেছেন এই 3 জন একজন কবি, 3 জায়গায় তিনি তার ভিন্ন ভিন্ন পরিচয় দিয়েছেন। কেউ বলেছে যে না, এরা 3 জনই ভিন্ন ভিন্ন, তাদের লেখা যে যতটুকু আমরা পেয়েছি তারা ভিন্ন ভিন্ন। এই বিষয়ে একটা বিতর্ক আছে, সমস্যা হয়েছে। এই বিতর্কের কোনো সমাধান হয়নি, এই সমস্যার কোনো সমাধান হয়নি, এই জন্য এটিকে বলা হয়েছে চণ্ডীদাস সমস্যা। তাহলে এখানে যে কথাগুলো আমি বলেছি সেটার জিস্ট কি, যে বাংলা সাহিত্যের মধ্যযুগে একাধিক কবি নিজেদের চণ্ডীদাস পরিচয় দিয়ে যে সমস্যার সৃষ্টি করেছেন তাকে চণ্ডীদাস সমস্যা বলে। মধ্যযুগে কমপক্ষে 4 জন চণ্ডীদাসের নাম আমরা পেয়েছি। বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, চণ্ডীদাস। বড়ু চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেছেন, এ বিষয়ে গবেষকদের মাঝে কোনো দ্বিমত নেই।
মূল সমস্যা হয়েছে বাকি তিনজনকে নিয়ে। কেউ বলেছেন এই তিনজন একজন, কেউ বলেছেন এই তিনজন ভিন্ন ভিন্ন, আবার কেউ বলতে চেয়েছেন এই তিনজন দুইজন হতে পারেন। এই নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে, এই সমস্যার সমাধান হয়নি বলেই বাংলা সাহিত্যটিকে বলা হয়েছে চণ্ডীদাস সমস্যা। এখন আসুন প্রিলিতে কিভাবে প্রশ্ন হতে পারে। প্রশ্ন হতে পারে যে বাংলা সাহিত্যের মধ্যযুগে একটি সমস্যা আছে। অপশন ওই যে একটু আগে বলেছি, অপশন চণ্ডীদাস সমস্যা, অপশন রাজনৈতিক সমস্যা, ধর্মীয় সমস্যা, পারিবারিক সমস্যা। সঠিক উত্তর হচ্ছে চণ্ডীদাস সমস্যা। প্রশ্ন হতে পারে বাংলা সাহিত্যের মধ্যযুগে কয়জন চণ্ডীদাসের নাম পাওয়া গিয়েছে। সঠিক উত্তর 4 জন চণ্ডীদাসের নাম পাওয়া গিয়েছে। অপশন থাকতে পারে 2 জন, 3 জন, 4 জন, 5 জন। আপনাকে সঠিক উত্তর বের করতে হবে। 4 জন চণ্ডীদাসের নাম পাওয়া গিয়েছে। আবার প্রশ্ন হতে পারে বাংলা সাহিত্যের মধ্যযুগে 4 চণ্ডীদাসের মধ্যে কে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেছেন সে বিষয়ে তেমন কোনো দ্বিমত নেই। সঠিক উত্তর হচ্ছে বড়ু চণ্ডীদাস। ঠিক আছে, বড়ু চণ্ডীদাস। এভাবে এই চণ্ডীদাস সমস্যা থেকে প্রশ্ন হতে পারে। ঠিক আছে, আমরা নতুন একটা টপিকে যাব। তার আগে এখান থেকে কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন। 1 মিনিট সময় দিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই লেকচারে লিখে দিয়েছি আমরা যে বৈষ্ণব পদাবলী, বৈষ্ণব পদাবলী বা পদাবলী সাহিত্য, বৈষ্ণব পদাবলী বা পদাবলী সাহিত্য মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে বিসিএস পিলি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অসংখ্যবার প্রশ্ন এসেছে। পদাবলী সাহিত্য সম্পর্কে বলতে গেলে প্রথমেই শ্রী চৈতন্যদেবের কথা এসে যায়। বাংলা সাহিত্যের মধ্যযুগে 1486 সালের
18 ফেব্রুয়ারি শনিবার আনুমানিক বেলা 10টার দিকে একজন মহামানবের আগমন ঘটে, নাম তার শ্রী চৈতন্যদেব। তার প্রচারিত ধর্মের নাম হচ্ছে বৈষ্ণব ধর্ম। তার জীবন এবং তার প্রচারিত ধর্মকে নিয়ে যে সাহিত্য রচিত হয় তা বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলী বা পদাবলী সাহিত্য হিসেবে পরিচিত। তাহলে মূল কথা হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগে শ্রী চৈতন্যদেবের জীবনকে নিয়ে তার জীবদ্দশাতে এক ধরনের কাব্য রচিত হতে থাকে, যা বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলী বা পদাবলী সাহিত্য হিসেবে পরিচিত। আমি একটু আগেই বলেছি যে তিনি 1486 সালে 18 ফেব্রুয়ারি শনিবার আনুমানিক বেলা 10টার দিকে তিনি ভারতের পুরীতে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি পরলোক গমন করেন 1533 সালে। 1533 সালে তিনি পুরী থেকে তিনি উধাও হয়ে যান, তার লাশ পাওয়া যায়নি। তিনি তার বাল্য নাম হচ্ছে নিমাই এবং তার পিতৃ প্রদত্ত নাম হচ্ছে বিশ্বম্ভর। তার পিতৃ প্রদত্ত নাম হচ্ছে বিশ্বম্ভর এবং বাল্য নাম বা ডাক নাম হচ্ছে তার নিমাই। তার জীবন নিয়ে সাহিত্য রচিত হলো। তার জীবন নিয়ে প্রথমেই যে সাহিত্য রচিত হয়েছে সে সম্পর্কে কথা বলবো। তার জীবনকে নিয়ে পদাবলী সাহিত্য রচিত হয়েছে, বিদ্যাপতি রচনা করেছেন, আরো অনেক কবি রচনা করেছেন, সেসব তথ্যগুলো আমরা নেব। তার আগে এখানে যে কথাটুকু লিখতে হবে, সবাই লিখে নেন যে বাংলা সাহিত্যের মধ্যযুগে একাধিক কবি বাংলা সাহিত্যের মধ্যযুগে শ্রী চৈতন্যদেবের জীবন এবং তার প্রচারিত ধর্মকে নিয়ে তার জীবদ্দশাতেই যে সাহিত্য রচিত হয় তা বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলী হিসেবে পরিচিত। তার জন্ম এবং মৃত্যু সাল কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে, সামনে এসে যেতে পারে। তার জন্ম হচ্ছে 1486 সাল। 1486 সালে তিনি জন্মগ্রহণ করেন। 1486 সালে 18 ফেব্রুয়ারি 18 ফেব্রুয়ারি শনিবার তিনি, এটা হচ্ছে তার জন্ম। তার মৃত্যু সালটা হচ্ছে, তার মৃত্যু হচ্ছে 1533 সালে তিনি পরলোক গমন করেন। তার দেহ কিন্তু পাওয়া যায়নি, তার দেহটা উধাও হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে শ্রী চৈতন্যদেবের জীবনকে নিয়ে যে পদাবলী সাহিত্য রচিত হলো, একটি প্রশ্ন কিন্তু আপনারা আমাকে করতে পারেন যে এই পদাবলী সাহিত্য বা বৈষ্ণব পদাবলীর প্রতিপাদ্য কি? তাহলে আমি এক কথায় উত্তর দেব যে রাধা কৃষ্ণের প্রেম। এখন উল্টা আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে শ্রী চৈতন্য দেবের জীবন এবং তার প্রচারিত ধর্মকে নিয়ে যদি পদাবলী সাহিত্য রচিত হয় তাহলে তার প্রতিপাদ্য, তার বিষয়বস্তু রাধা কৃষ্ণের প্রেম হলো কেন? প্রশ্নটি কিন্তু হতে পারে। এটির কারণ হচ্ছে এখানে যে শ্রী চৈতন্য দেবের কথা আমরা বলছি, এই শ্রী চৈতন্য দেব কিন্তু তিনি এখানে পরমাত্মা। হ্যাঁ, আর পরমাত্মার প্রতীক, আর তার ভক্তরা হচ্ছে রাধার প্রতীক। তো রাধা কাকে পেতে চায়? কৃষ্ণকে পেতে চায়। আর সেই কৃষ্ণ এখানে কে? শ্রী চৈতন্যদেব। অর্থাৎ কৃষ্ণ এখানে শ্রী চৈতন্যদেব আর রাধা হচ্ছে তার ভক্তের প্রতীক। যে কারণে আমরা বলছি যে পদাবলী সাহিত্যের প্রতিপাদ্য হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম। অর্থাৎ কৃষ্ণ বলতে এখানে কিন্তু শ্রী চৈতন্যদেবকে বোঝানো হয়েছে। আর এই পদাবলী সাহিত্যের যিনি আদি কবি, প্রথম কবি, তিনি কিন্তু চণ্ডীদাস। আর চণ্ডীদাসের বিখ্যাত সেই বাণী, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই কথাটা কিন্তু লিখে নেন। বিশেষ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অসংখ্যবার কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে যে চণ্ডীদাসের বিখ্যাত বাণী কি? হ্যাঁ, সবার উপরে মানুষ সত্য,
তাহার উপর নয়। তবে প্রশ্নটি যদি এমন থাকে যে শুনো মানুষ ভাই সবার উপর মানুষ তাহার উপরে, তাহলে কিন্তু কাজী নজরুল ইসলাম হয়। অর্থাৎ কবি নজরুল এই চণ্ডীদাসের এই কথাটি রিপিট করেছেন এভাবে যে শুনো মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। যদি এমন প্রশ্ন থাকে যে সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই, অপশনে এই চণ্ডীদাস আছে, কাজী নজরুল আছে, তাহলে অবশ্যই চণ্ডীদাস হবে। আর যদি শুনো কথাটা, শুনো শুনো হে মানুষ ভাই, শুনো এই শুনো হতে পারে মানে মূল কাব্যে শুনো হে, তবে পরবর্তী শুনো হে মানুষ ভাই, শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এই শুনো হে কথাটা যদি উল্লেখ থাকে, শুনো হে এটা তো বল না, তাহলে তো হবে না এটা। তার কারণ যদি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে থাকতেন তাহলে উচ্চারণটা এরকম হতো, যেহেতু পরবর্তীতে কাজী নজরুল বলেছেন তাহলে অবশ্যই শোনো হে হবে। তার কারণ মধ্যযুগীয় সাহিত্যে যে কিছু উচ্চারণ ও শুনো এই ধরনের উচ্চারণ কিন্তু সেখানে ছিল, কিন্তু এখানে সেটা হবে না, বলে দিচ্ছি। শোনো হে মানুষ ভাই, হ্যাঁ, শোনো হে মানুষ ভাই সবার উপর মানুষ তাহার উপর নাই। নজরুল তার একটা প্রবন্ধে প্রসঙ্গক্রমে এটি উল্লেখ করেছেন যে শোনো হে মানুষ ভাই সবার উপর মানুষ তাহার উপর নাই। যদি শোনো হে মানুষ ভাই এই কথাটি যদি উল্লেখ থাকে, শোনো হে মানুষ ভাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের অপশনে কাজী নজরুলকে খুঁজে বের করতে হবে। আর শোনো হে যদি না থাকে তাহলে চণ্ডীদাসকে কিন্তু অপশনে খুঁজতে হবে। ঠিক আছে? শ্রী চৈতন্য দেবের জীবন নিয়ে সর্বপ্রথম যিনি সাহিত্য রচনা করলেন তিনি হলেন বৃন্দাবন দাস। শ্রী চৈতন্য দেবের জীবন নিয়ে যিনি প্রথম কাব্য রচনা করেন সরাসরি, হ্যাঁ, চণ্ডীদাসের যে বাণী সেটাও শ্রী চৈতন্য দেবের জীবন নিয়ে তিনি রচনা করেছেন, কিন্তু পূর্ণাঙ্গ যে একটি কাব্য রচনা করেছেন শ্রী চৈতন্য দেবের জীবন নিয়ে তিনি হলেন বৃন্দাবন দাস। তাহলে শ্রী চৈতন্য দেবের জীবন নিয়ে যিনি প্রথম কাব্য রচনা করলেন তিনি হলেন বৃন্দাবন দাস। এবং তার কাব্যটির নাম হচ্ছে শ্রী চৈতন্য ভাগবত। শ্রী চৈতন্য দেবের জীবন নিয়ে সবচেয়ে তথ্য সমৃদ্ধ কাব্য যিনি রচনা করলেন তিনি হলেন কৃষ্ণদাস কবিরাজ। কৃষ্ণদাস কবিরাজ যে কাব্যটি রচনা করেছেন খুবই তথ্যবহুল। তিনি চৈতন্য চরিতামৃত। মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে বৃন্দাবন দাস যেটি রচনা করেছেন এটি হচ্ছে তার জীবন নিয়ে পূর্ণাঙ্গ সাহিত্য কর্ম। আর কৃষ্ণদাস কবিরাজ যেটা রচনা করেছেন এটা হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত, যেটি সবচেয়ে তথ্য সমৃদ্ধ। কিন্তু একটু আগে আবার আমি বলেছি যে মানে পদাবলী সাহিত্যের আদি কবি হলেন চণ্ডীদাস। হ্যাঁ, পদাবলী সাহিত্যের আদি কবি চণ্ডীদাস যদি হয় তাহলে বৃন্দাবন কেন আবার আদি হলেন? চণ্ডীদাসের যে লেখাগুলো আমরা পেয়েছি সেটা বিচ্ছিন্ন ভাবে খন্ড খন্ড 2টা লাইন 5টা লাইন এভাবে আমরা পেয়েছি, কিন্তু পূর্ণাঙ্গ কাব্য রচয়িতা হিসেবে কিন্তু বৃন্দাবন প্রথম। আর তথ্য সমৃদ্ধির দিক থেকে যার কাব্য তিনি হলেন কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত। ঠিক আছে? পদাবলী সাহিত্যের এই যে দুজন কবির কথা আমি লিখেছি, বৃন্দাবন দাস এবং কৃষ্ণদাস কবিরাজ, এই দুজনই কিন্তু বাঙালি কবি ছিলেন, মনে রাখতে হবে এই দুজনই হচ্ছেন বাঙালি কবি ছিলেন। কিন্তু বাঙালি না হয়েও শ্রী চৈতন্য দেবের জীবন নিয়ে একজন কাব্য রচনা করেছেন, তার নাম হচ্ছে বিদ্যাপতি।
তিনি বাঙালি ছিলেন না। বিদ্যাপতি বিদ্যাপতি তিনি অবাঙালি ছিলেন। অবাঙালি হওয়া সত্ত্বেও তিনি এই শ্রী চৈতন্য দেবের জীবন নিয়ে, তার প্রচারিত ধর্মকে নিয়ে তিনি অনেকগুলো গ্রন্থ, অনেকগুলো কাব্য তিনি রচনা করেছেন। বিদ্যাপতি ভারতের মিথিলায় বসবাস করতেন, এই জন্য তাকে মিথিলার কোকিল বলা হয়ে থাকে। মিথিলার কোকিল, তাকে মিথিলার কোকিল বলা হয়ে থাকে, অথবা মৈথিলি কোকিল, মৈথিলি তাকে মিথিলার কোকিল বা মৈথিলি কোকিল বলা হয়ে থাকে। এটি কিন্তু বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোশ্চেনটা এসেছে যে মিথিলার কোকিলকে বা মৈথিলি কোকিলকে, তাকে মিথিলার কোকিল বলা হয়ে থাকে, মৈথিলি কোকিল বলা হয়ে থাকে। এই বিদ্যাপতির অনেকগুলো উপাধি রয়েছে, যেমন তার উপাধি কবি কণ্ঠহার, কবি কণ্ঠহার, তার উপাধি অভিনব জয়দেব, অভিনব জয়দেব, সদুপাধ্যায়, সদুপাধ্যায়, তারপর হচ্ছে রাজকবি শেখর, রাজকবি শেখর, শুধু রাজকবি, এতগুলো তার উপাধি ছিল। এসবই কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এসেছে। মিথিলার কোকিল বা মৈথিলি কোকিল এটা এসেছে, তারপরে কবি কণ্ঠহার এটাও এসেছে, অভিনব জয়দেব এটাও এসেছে, রাজকবি শেখর এটাও এসেছে। সদুপাধ্যায়টা কিন্তু এখনো আমার চোখে পড়েনি যে কোনো পরীক্ষায় এসেছে, বিসিএস পরীক্ষায় কিন্তু এসে যায়। অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য, কিন্তু কখনো আসেনি। এই ধরনের তথ্য কিন্তু বিসিএস পরীক্ষায় নতুন দেখা যাচ্ছে যে ইনক্লুড করে। এই জন্য সবগুলো যেহেতু এসে গেছে, এই সদুপাধ্যায় কিন্তু এসে যেতে পারে। হ্যাঁ, তাহলে বিদ্যাপতি সম্পর্কে কতগুলো তথ্য আমরা নিলাম। আরেকটি তথ্য জানা দরকার যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই বিদ্যাপতিকে বলেছেন রাজকণ্ঠের, রাজকণ্ঠের মণিমালা, রাজকণ্ঠের, রাজকণ্ঠের, রাজকণ্ঠের মণিমালা, মণিমালা রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতিকে রাজকণ্ঠের মণিমালা বলেছেন। তাহলে বিদ্যাপতি সম্পর্কে আমরা অনেকগুলো এই উপাধি থেকে তথ্য নিলাম যে তিনি ভারতের মিথিলায় বসবাস করতেন, এই জন্য তাকে মিথিলার কোকিল বা মৈথিলি কোকিল বলা হয়েছে। তাছাড়া রাজসভা থেকে তার যে সব উপাধি তিনি পেয়েছিলেন, কবি কণ্ঠহার, অভিনব জয়দেব, সদুপাধ্যায়, রাজকবি শেখর এবং রাজকবি। তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর এই বিদ্যাপতিকে রাজকণ্ঠের মণিমালা বলেছেন। এই প্রশ্নটি আসে, মাস্টার্সে আসে, আমরা এটা পড়েছি, কিন্তু বিশেষ বা কোনো চাকরিতে কিন্তু এখনো কিন্তু এই প্রশ্নটি আসেনি। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এসে যেতে পারে। রবীন্দ্রনাথ যেখানে তাকে বলেছেন রাজকণ্ঠে, তিনি যেন রাজকণ্ঠের মণিমালার মতো, এই কথাটি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। বিদ্যাপতির আরেকটি উপাধি আছে, তার পারিবারিক উপাধি আছে, তার একটা পারিবারিক উপাধি আছে। আমি সবগুলো উপাধি কিন্তু বলেছি, মিথিলার কোকিল, মৈথিলি কোকিল, কবি কণ্ঠহার, অভিনব জয়দেব, সদুপাধ্যায়, রাজকবি শেখর, রাজকবি, রাজকণ্ঠের মণিমালা। তার আরেকটি উপাধি আছে, তার সেই উপাধিটি বলতে হবে আপনাদের। 1 মিনিট সময় দিলাম, দেখি তার আরেকটি উপাধি আছে, সেই উপাধিটি কি? একটি উপাধি এখন আমি বলিনি, আপনাদের বলতে হবে আরেকটি উপাধি কি। 1 মিনিট সময় দিলাম। হ্যাঁ,
অপেক্ষা করছিলাম উত্তরটির জন্য। তার আরেকটি উপাধি, সেই উপাধিটি ছিল হচ্ছে তার পরিবার থেকে তিনি একটি উপাধি পেয়েছিলেন, সেই উপাধি হচ্ছে ঠাকুর। ঠাকুর উপাধি, এই ঠাকুর উপাধি বিদ্যাপতির পরিবার এই ঠাকুর উপাধি দিয়েছিল বিদ্যাপতিকে। এইটার সাথে মিল রেখে রবীন্দ্রনাথ তার সেই নিজের একটা ছদ্মনাম নিয়েছেন। বিদ্যাপতির ছদ্মনামের সঙ্গে রবীন্দ্রনাথের ছদ্মনামের মিল আছে কোথায়? ভানু সিংহ ঠাকুর। ভানু সিংহ ঠাকুর, ভানু সিংহ ঠাকুর, এটা হচ্ছে রবীন্দ্রনাথের সাথে বিদ্যাপতির এখানে মিল আমরা লক্ষ্য করছি। ঠিক আছে, বিদ্যাপতি তো অসংখ্য গ্রন্থ রচনা করেছেন, অসংখ্য গ্রন্থ রচনা করেছেন। তার কিছু গ্রন্থের নাম আমি লিখে দিচ্ছি। তিনি প্রায় 40টা মতো গ্রন্থ রচনা করেছেন, তবে যেগুলো আসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি লিখে দিচ্ছি। পুরুষ পরীক্ষা, পুরুষ পরীক্ষা 2, কীর্তিলতা, কীর্তি পতাকা, তারপরে গঙ্গা বাক্যাবলী, গঙ্গা বাক্যাবলী, দান বাক্যাবলী, দান বাক্যাবলী, এই তো কয়েকটি গ্রন্থের নাম নিয়ে পুরুষ পরীক্ষা, তারপরে হচ্ছে কীর্তিলতা, কীর্তি পতাকা, গঙ্গা বাক্যাবলী, দান বাক্যাবলী। তার 5টি মোস্ট ইম্পর্টেন্ট 5টি গ্রন্থের নাম আমি লিখে দিয়েছি। হ্যাঁ, এখন বিদ্যাপতি এবং বিদ্যাপতি সহ এই পদাবলী সাহিত্যের অধিকাংশ কবি যে কাব্য রচনা করেছিলেন কোন ভাষায় তারা এগুলো রচনা করেছিলেন? ব্রজবুলি। এই ব্রজবুলি থেকে কিন্তু বিশেষ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা কিন্তু প্রশ্ন এসে থাকে। প্রথমে প্রশ্ন হতে পারে ব্রজবুলি, ব্রজবুলি, ব্রজবুলি কিসের নাম? এরকম একটা প্রশ্ন হতে পারে যে ব্রজবুলি, ব্রজবুলি কিসের নাম? ব্রজবুলি কিসের নাম? খ, খ, গ, ঘ। থাকতে পারে ধর্মের নাম, ধর্মের নাম, একটি গোষ্ঠীর নাম, গোষ্ঠীর নাম, জাতির নাম, জাতির নাম, ভাষার নাম। ব্রজবুলি কিসের নাম? এটি ধর্মের নাম, এটি গোষ্ঠীর নাম, এটি জাতির নাম, একটি ভাষার নাম? অবশ্যই একটি ভাষার নাম। ব্রজবুলি, ব্রজবুলির একটা আক্ষরিক অর্থ আছে। এই প্রশ্নটি কিন্তু বিশেষ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতে পারে। ব্রজবুলি কিসের নাম এটাও কিন্তু এসেছে। ব্রজবুলি হচ্ছে একটি ভাষার নাম। ব্রজবুলি অর্থটা কি? ব্রজবুলি, বুলি মানে কি? বুলি, ব্রজবুলি, ব্রজবুলির আক্ষরিক অর্থ যদি আমরা বের করি তাহলে কি আসবে? ব্রজ, ব্রজ অঞ্চলের বুলি বা ব্রজ অঞ্চলের কথা বা ব্রজ অঞ্চলের ভাষা। ব্রজবুলির আক্ষরিক অর্থ হচ্ছে ব্রজ অঞ্চলের বুলি, ব্রজ অঞ্চলের কথা, ব্রজ অঞ্চলের ভাষা। এটা হচ্ছে আক্ষরিক। তো ব্রজবুলি, ব্রজবুলি তো কি একটি ভাষার নাম, কিন্তু ব্রজবুলি কাকে বলে?
হ্যাঁ, ব্রজবুলি কাকে বলে এটা কিন্তু আসছে। ব্রজবুলি হচ্ছে এক প্রকার কৃত্রিম, ব্রজবুলি এক প্রকার কৃত্রিম মিশ্র কবি ভাষা। ব্রজবুলি বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রিত রূপ। সংমিশ্রিত রূপ। বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটি কিন্তু এসেছে, ব্রজবুলি হলো, প্রশ্নটা ছিল ব্রজবুলি হলো এক প্রকার কৃত্রিম মিশ্র কবি ভাষা, বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রিত রূপ। যদি উপরেরটা থাকে তাহলে নিচেরটা থাকবে না। এই প্রশ্ন কিন্তু এসেছে, বিসিএস পরীক্ষায় এসেছে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে। তো আপনি হয়তো মুখস্থ করলেন যে ব্রজবুলি এক প্রকার কৃত্রিম মিশ্র কবি ভাষা, কিন্তু অপশনের মধ্যে এটা থাকলো না। কি থাকলো? বাংলা ও মৈথিলি ভাষা সংমিশ্রিত রূপ। তাহলে প্রথমটা যদি থাকে দ্বিতীয়টা থাকবে না, দ্বিতীয়টা থাকলে প্রথমটা থাকবে না। আবার এ দুটো যদি না থাকে, না থেকে আরেক রকম থাকতে পারে, সেটাও লিখে নেন আমরা, যে ব্রজবুলি হচ্ছে কবিদের কাব্য লেখার ভাষা। কবিদের কাব্য লেখার ভাষা। কবিদের কাব্য লেখার ভাষা। ব্রজবুলি হচ্ছে চিঠি লেখার ভাষা, ব্রজবুলি নাটক লেখার ভাষা, ব্রজবুলি ছোট গল্প লেখার ভাষা, ব্রজবুলি কবিদের কাব্য লেখার ভাষা, এটাও থাকতে পারে। আপনি এটা মুখস্থ করেছেন, এক প্রকার কৃত্রিম মিশ্র কবি ভাষা। আরেকবার আসছে বাংলা মৈথিলি ভাষার সংমিশ্রিত রূপ, এই দুটোই পড়ে গিয়েছেন, কিন্তু এই দুটোর একটিও নাই। কি থাকলো? ব্রজবুলি হচ্ছে কবিদের কাব্য, এই দুটো অপশন নেই, কবিদের কাব্য লেখার ভাষা। কিন্তু মনে রাখতে হবে এই তিনটি কখনো অপশনে তিনটি একসঙ্গে থাকবে না। তার কারণ ব্রজবুলির সম্পর্কে যদি আমি বলি এক প্রকার কৃত্রিম মিশ্র কবি ভাষা, রাইট। যদি বলি বাংলা ও মৈথিলি ভাষা সংমিশ্রিত রূপ, এটি রাইট। যদি বলি যে কবিদের কাব্য লেখার ভাষা, রাইট। আবার এই তিনটের একটিও নাই। যে ব্রজবুলি ভাষায় আলাপ করেছে কারা? রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণ এ ভাষায় প্রেমালাপ করেছে। এ ভাষায় প্রেমালাপ করেছে। রাধাকৃষ্ণের ভাষায় প্রেমালাপ করেছে। তাহলে ব্রজবুলি সম্পর্কে এই চারটি কথা আপনাদের মনে রাখতে হবে, যে এক প্রকার কৃত্রিম মিশ্র কবি ভাষা, বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রিত রূপ, এটি কবিদের কাব্য লেখার ভাষা, রাধাকৃষ্ণের ভাষায় প্রেমালাপ করেছে। ঠিক আছে, এই হচ্ছে ব্রজবুলি ভাষা সম্পর্কে এই তথ্যগুলো লাগবে, এগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, বাংলা সাহিত্যের মধ্যযুগে যিনি কিছুই রচনা করেননি কিন্তু বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন, তিনি হলেন শ্রী চৈতন্যদেব। এই কথাটি কিন্তু আপনাদের লিখে রাখা দরকার। প্রশ্ন হতে পারে বাংলা সাহিত্যের মধ্যযুগে কে একটি পদ রচনা না করে বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন? তিনি হলেন শ্রী চৈতন্যদেব। তিনি কোনো কিছুই রচনা করেননি, একটি পদ রচনা করেননি, তারপর তিনি বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন, তিনি হলেন শ্রী চৈতন্যদেব। এবং তার জীবনকে নিয়ে যুগের সৃষ্টি, একটি যুগের সৃষ্টি হয়েছে, শ্রী চৈতন্য পুরো যুগ, শ্রী চৈতন্য যুগ এবং শ্রী চৈতন্য পরবর্তী যুগ। শ্রী চৈতন্য যুগ 1401 থেকে 1500, শ্রী চৈতন্য যুগ 1501 থেকে 1600, শ্রী চৈতন্য পরবর্তী যুগ 1601 থেকে 1700। একটু লিখে দিচ্ছি।
বাংলা সাহিত্যের মধ্যযুগে যিনি একটি পদ রচনা না করেও বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন, তিনি হলেন শ্রী চৈতন্যদেব। তার জীবনকে নিয়ে যুগের সৃষ্টি হয়েছে। শ্রী চৈতন্য পূর্ব যুগ 1401 থেকে 1502। শ্রী চৈতন্য যুগ 1501 থেকে 1603। শ্রী চৈতন্য পরবর্তী যুগ 1601 থেকে 1700। শ্রী চৈতন্যদেবের জীবনকে নিয়ে যে যুগ সৃষ্টি হয়েছে সে বিষয়ে কিন্তু সময় নিয়ে অনেক বিতর্ক আছে, তবে অধিকাংশ গবেষক তার জীবনকে নিয়ে এভাবে যুগ দেখিয়েছেন। শ্রী চৈতন্য পূর্ব যুগ, শ্রী চৈতন্য যুগ, শ্রী চৈতন্য পরবর্তী যুগ। শ্রী চৈতন্য যুগ 1401 থেকে 1500, শ্রী চৈতন্য যুগ 1501 থেকে 1600, শ্রী চৈতন্য পরবর্তী যুগ 1601 থেকে 1700। এই ছিল আজকের লেকচার গুরুত্বপূর্ণ বিষয়। আজকের লেকচারে আপনারা দেখতে পাবেন যে জীবনী সাহিত্য বা অনুবাদ সাহিত্য কথাটি লেখা আছে। জীবনী সাহিত্য বলতে যে শ্রী চৈতন্যদেবের জীবনকে নিয়ে যে সাহিত্য রচিত হচ্ছে, এখানে কিন্তু একাংশ এসে যাচ্ছে। আবার যখন অনুবাদ সাহিত্য আমি পড়াতে যাব তখন কিন্তু সেখানে একাংশ জীবনী সাহিত্য এসে যাবে। আবার এর পরবর্তী যে লেকচারটা আছে সেই লেকচার উল্লেখ আছে রোমান্টিক কাব্য, আরাকান রাজশাহী বাংলা সাহিত্য। আরাকান রাজশাহী বাংলা সাহিত্য রোমান্টিক কাব্য এর বিষয়টি যখন এসে যাবে তখন কিন্তু সেখানে অনুবাদ সাহিত্য কিন্তু এসে যাবে। আমরা সেখানে দেখতে পাবো যে একটি কাব্য একাধারে রোমান্টিক কাব্য, সেটি আবার জীবনী সাহিত্য হতে পারে, আবার সেটি অনুবাদ সাহিত্য হতে পারে। ওইভাবে কিন্তু দেখতে হবে আর কি মধ্যযুগের সাহিত্যটা। তার সঙ্গে মঙ্গল কাব্য আছে, সেটাও আমরা পড়ে নেব। তো আজকে এই ক্লাসটি আমি আর আগাতে চাচ্ছি না। সামনে যে ক্লাসটি থাকবে সেই ক্লাসটি সেখানে মঙ্গল কাব্য থাকবে এবং পাশাপাশি রোমান্টিক কাব্য আসবে এবং জীবনী সাহিত্যটা কিন্তু এসে যাবে। আজকে কিন্তু আপনি এটা ভাবতে পারবেন না যে এখানে তো জীবনী সাহিত্য লেখা আছে বা অনুবাদ সাহিত্য লেখা আছে, তাহলে ওইভাবে তো পড়ানো হলো না। হ্যাঁ, আমি কিন্তু আবারও বুঝিয়ে দিচ্ছি, জীবনী সাহিত্যটা যখন আমি বলেছি তখন কিন্তু শ্রী চৈতন্য জীবনটা এখানে এসে গেছে, এইভাবে জীবনী সাহিত্য। আর অনুবাদ সাহিত্যটা আসবে রোমান্টিক কাব্যের সাথে, ওটা প্রসঙ্গক্রমে চলে আসবে। হ্যাঁ, তো ইতিমধ্যে আমাদের ক্লাসগুলো ভালোই জমে উঠেছে। আমি আপনাদের বলবো যে আপনারা যাদের হাতে সময় আছে তারা লাইভ ক্লাসগুলো সঠিক সময় করে নেবেন, পেন্ডিং করবেন না, পরবর্তীতে কিন্তু আপনারা করবেন না, ঠিক আছে? আর গত ক্লাসে কিন্তু আমি একটা কাজ দিয়েছিলাম, সেই কাজটা হচ্ছে যে কমপক্ষে 100টা প্রশ্ন তৈরি করতে বলেছিলাম ক্লাস থেকে, চর্যাপদ যুগ, তারপরে যুগ বিভাগ থেকে। হ্যাঁ, আসলে কে কিভাবে পড়ালো সেটা সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যেটা ধারণ করি সেটা হচ্ছে আমি যেটা পড়িয়েছি ইনপুট আউটপুট, এটাতে আমি বিশ্বাসী। আপনাকে গত ক্লাসে কিন্তু পড়ানো হয়েছে, অনেক তথ্য সেখানে দিয়েছি, লিখে দিয়েছি, স্লো বলেছি, ঠিক আছে? যেটা আমি একটু ফাস্ট বলে গেছি সেটা আবার স্লো করে বলে দিয়েছি, আবার প্রশ্নগুলো সাজিয়ে দিয়েছি। সেখান থেকে আমি বলেছিলাম যে কমপক্ষে 50টি প্রশ্ন তৈরি করতে হবে, এখান থেকে 100-র উপরে প্রশ্ন তৈরি করা যাবে। এখন আমি জানতে চাই 1 নম্বর লেকচার থেকে কারা কারা প্রশ্ন তৈরি করেছেন, এই কাজটা করেছেন বাসায় বসে, এই কাজটা কারা করেছেন। এখন তো আপনার সময় নষ্ট হচ্ছে না, বাসায় বসে প্রচুর কাজ করা যায়। এই কাজটা কারা কারা করেছেন একটু কমেন্টস করেন। হ্যাঁ, একটু কমেন্টস করেন 1 মিনিটে, কারা কারা এই কাজটা করেছেন। আচ্ছা, যতগুলো ক্লাস হবে সাহিত্য ব্যাকরণ সম্পূর্ণ ক্লাসের উপরে কিন্তু আমি নোট দিয়ে দেবো, পিডিএফ দিয়ে দেবো।
এই জন্য এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। প্র্যাকটিস শিট বলতে আমরা তো এক্সাম নিতে চেয়েছি, ক্লাস টেস্ট হবে। আমি যে যে দুটো ক্লাস নিলাম না, এই দুটো ক্লাসের উপর ভিত্তি করে একটা ক্লাস টেস্ট হবে। দুটো ক্লাসের উপর ভিত্তি করে আমরা একটা ক্লাস টেস্ট নিতে পারি, বা তিনটা ক্লাসের উপর ভিত্তি করে একটা করে ক্লাস টেস্ট নিতে পারি। এটা অফিসিয়ালি আমরা জানিয়ে দেবো যে তিনটা ক্লাস ভিত্তিক একটা ক্লাস টেস্ট নেব, না দুইটা ক্লাস ভিত্তিক একটা ক্লাস টেস্ট নেব। জাহাঙ্গীর আলম বলেছে স্যার কোনো প্র্যাকটিস শিট পাবো? তো প্র্যাকটিস শিট বলতে এই যে আমি প্র্যাকটিস করতে দিয়েছি, যে 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 ক্লাসটা নিয়েছি সেখান থেকে 100-র উপরে কিন্তু ছোট ছোট প্রশ্ন বের করা সম্ভব। আমি এখানে দাঁড়িয়ে এই মুহূর্তে প্রথম লেকচার থেকে 100টি প্রশ্ন হওয়ার করে আমি বলে দিতে পারি। এই মুহূর্তে 3 থেকে 4 মিনিট 100টির উপরে প্রশ্ন আমি বলে দিতে পারি। সুতরাং এখানে এই কাজটি কিন্তু করা দরকার, এটা একটা প্র্যাকটিস। ঠিক আছে, আর ওই তিনটা ক্লাস মিলে বা দুইটা ক্লাস মিলে যখন আমরা ক্লাস টেস্ট নেব, তখন কিন্তু 80% পেলে কিন্তু পাস, 80% নিচে পেলে ফেল। তো তিনটা ক্লাসের উপর ভিত্তি করে যদি একটা ক্লাস টেস্ট নেই, সেখানে যদি 30টি বা 60টি কোশ্চেন দেই, তাহলে কিন্তু অবশ্যই 80% মার্কস পেতে হবে। ঠিক আছে, এই আর কি। আর সবচেয়ে বড় প্র্যাকটিসটা হচ্ছে লাইভ ক্লাসে সরাসরি আমাদের সাথে থাকা। হ্যাঁ, যদি বড় ধরনের সমস্যা না থাকে তাহলে শিডিউল টাইমে ক্লাসটা করা আর কি, ডিউ টাইমে এসে ক্লাসে বসা এবং এই লাইভের সাথে থেকে ক্লাসটা কমপ্লিট করা। আর সমস্যা থাকতে পারে, কোনো সমস্যা থাকলে পরবর্তীতে আপনি করে নিতে পারবেন। আর প্র্যাকটিস, সবচেয়ে বড় প্র্যাকটিসটা হচ্ছে এটা, আমি যেটা গত ক্লাসে বলেছি এখনো বলছি, সেটা হচ্ছে একটা ক্লাস হয়ে যাওয়ার পরে এখান থেকে ছোট 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 প্রশ্ন বের করা, প্রশ্ন উত্তর তৈরি করা। সাহিত্যের যদি 10টি ক্লাস হয়, 10টি ক্লাস থেকে যদি আপনি 100টি করে প্রশ্ন তৈরি করেন, 100টি বাদ দিলাম, 50টি প্রশ্ন করে যদি করেন, তাহলে কিন্তু আপনার খাতার মধ্যে 500 কোশ্চেন ব্যাংক কিন্তু তৈরি হলো। ক্লাস থেকে 500 কোশ্চেন কিন্তু আপনি তৈরি, আর এই ক্লাস থেকে যে 500 কোশ্চেন আপনি তৈরি করে ফেললেন, সেটা কিন্তু পরীক্ষায় আসার মতো। আমি একটু ক্যালকুলেশন দেখাই দিই। যেমন 5টি ক্লাস থেকে আপনি গড়ে, আমি দেখাই, 5টি ক্লাস থেকে গড়ে আপনি 100টি প্রশ্ন করেছেন, তাহলে আপনার প্রশ্ন হলো 500। আর 5টি ক্লাস থেকে আপনি গড়ে 50টি কোশ্চেন করেছেন, তাহলে কত হলো? 250। ঠিক আছে, 250। তাহলে তো এই যে 500 250, তাহলে কত হলো? সমান 750টি কোশ্চেন কিন্তু আপনার খাতার মধ্যে এসে যাবে। এই জন্য এই কাজটুকু, এই প্র্যাকটিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই প্র্যাকটিসটা করা দরকার। হ্যাঁ, এটা কিন্তু আমি আবারও বলছি, এর আগেও বলে দিয়েছি, পিডিএফ অবশ্যই আমরা দেব, পিডিএফ অবশ্যই দেব। যেমন আমি সেটা প্ল্যান করছি যে পিডিএফটা কয়বারে দিলে ভালো হয়। হয়তো বাংলার 5টা ক্লাস হলে 5টার উপর একটা পিডিএফ দিয়ে দিলাম, এরপরে আরো 5টা ব্যাকরণ, যখন 5টা ব্যাকরণ তখন পিডিএফ দিলাম, এভাবে 4বারে আমরা পিডিএফটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, এটা তো বলেছি, এর আগে বলেছি, আজকে বলছি পিডিএফ পাওয়া যাবে। তো পিডিএফ এর আশায় বসে থাকা উচিত না, ভালো করার জন্য নোট নেওয়া দরকার, ক্লাস নোট, ক্লাসের সাথে থেকে ক্লাস নোট নেওয়া দরকার, এবং সেখান থেকে ছোট ছোট প্রশ্ন বের করা, তাহলে সহজ হয়ে যাবে কিন্তু বিষয়গুলো। হ্যাঁ, এই আর কি। ক্লাস করার এখানেই কিন্তু সবচেয়ে বড় উপকারিতা, যে মনোযোগ দিয়ে শোনা, সেখান থেকে প্রশ্ন তৈরি করা। হ্যাঁ, এটার উপকারিতা সবচেয়ে বেশি। আর ক্লাস করার সময় যদি কোনো প্রশ্ন আপনারা করতে না পারেন, পরেও যদি মনে হয় কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আপনারা কিন্তু ইনবক্সে জানাতে পারবেন, পার্সোনাল আমার আইডিতেও আমাকে জানতে পারবেন। তার কারণ আমরা এখানে শিখতে এসেছি, এখানে লজ্জাবোধের কিছু নেই। ছোট্ট একটা, সবাই জানে, আমি জানি না, তাও কিন্তু সেটা আমার জেনে নেওয়া উচিত, আমার জেনে নেওয়ার অধিকার আছে। এজন্য আপনারা যে কোনো প্রশ্ন কিন্তু আপনারা করতে পারবেন। এখন যদি প্রশ্নগুলো করতে না পারেন, পরে প্রশ্ন মনে হয়েছে, তখন আপনারা আমাদের ইনবক্সে দিলে বা আমার আইডি ইনবক্সে দিলে, সেখানে কিন্তু পরবর্তী ক্লাসে জানিয়ে দিতে পারবো। ঠিক আছে, এই আর কি। তো আশা করি এভাবে যদি ক্লাসগুলো আপনারা করতে পারেন, তাহলে কিন্তু আপনার সঙ্গে কেউ পারবে না। ঠিক আছে, তার কারণ সাহিত্য থেকে যে 20টি কোশ্চেন থাকবে, প্রাচীন মধ্যযুগ থেকে কিন্তু 4টি 5টি প্রশ্ন থাকবে। এই 4টি 5টি প্রশ্নের উত্তর 95% স্টুডেন্ট কিন্তু দিয়ে আসতে পারে না। 4টি 5টি প্রশ্নের উত্তর অধিকাংশ স্টুডেন্ট দিয়ে আসতে পারে না। এটার কারণ হচ্ছে মধ্যযুগ প্রাচীন যুগ যেভাবে পড়া দরকার সে
পারে না। আবার আধুনিক যুগ থেকে সব প্রশ্ন কমন পড়ে না। এই জন্য আমি আগে বলেছি, আজকে বলছি, আমাদের টার্গেটটা থাকতে হবে প্রাচীন মধ্যযুগ থেকে 4টি 5টি 6টি যাই প্রশ্ন থাকবে এটা আমাদের পারতেই হবে। আর আধুনিক যুগে কেউ গ্যারান্টি দিতে পারবে না যেখানে 14টায় 13 14 15টি যে প্রশ্ন থাকবে এই প্রশ্ন সব উত্তর করতে পারে এমন কোনো গ্যারান্টি দিতে পারবে। এখান থেকে 2টি 3টি 4টি যদি মিসিংও চলে যায়, ধরে নিলাম 4টি প্রশ্ন মিসিং হলো, তারপরে তো 15 16 পাওয়া যাবে। আর বাংলা সাহিত্যে যদি 15 16 চলে আসে তাহলে কিন্তু এটা আমি মনে করি হিউজ মার্কস। এই জন্য এখন থেকে কিন্তু যত্ন সহকারে পড়া দরকার। ক্লাসের সাথে সব পড়ে কমপ্লিট করতে হবে। ক্লাস টেস্ট কিন্তু নেব, সে কথাও বললাম। যে কয়টা কাজ আমরা করব সেটা হচ্ছে ফার্স্ট আমরা মনোযোগ দিয়ে শুনবো, নোট নেব এবং প্রশ্ন উত্তর লিখবো আর কি। ঠিক আছে, কিভাবে লিখবেন সেটা বলে দিচ্ছে। মনে করেন আজকের ক্লাসে আপনি 3 পৃষ্ঠা বা 4 পৃষ্ঠা লিখেছেন, 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠার পরে যে এই 1 নম্বর লেকচার থেকে যে সব প্রশ্ন আসতে পারে এইভাবে প্রশ্ন উত্তর গুলো আপনি তৈরি করেন। প্রত্যেকটা ক্লাসের সাথে পাশাপাশি প্রশ্ন উত্তর, প্রত্যেকটা ক্লাসের সাথে পাশাপাশি এটা হিট আপনার। ঠিক আছে, আপনি ক্লাসটা শুনলেন মনোযোগ দিয়ে, এটা একটা হিট। তারপর আপনি যে একটা নোট তৈরি করছেন নিজের মতো করে, এইটা একটা হিট। আর আবার আমরা যে পিডিএফ কপি দেবো এটা একটা হিট হলো। তারপরে আপনার প্রয়োজনীয় বই পুস্তক দিয়ে আপনি হিট করবেন। এই ত্রিমুখী চতুর্থমুখী বা পঞ্চমুখী হিট যখন আমরা করব তখনই কিন্তু ভালো করা সম্ভব। ঠিক আছে, এই আর কি। সামনে আবার কবে ক্লাস যেন? মঙ্গল বুধ বৃহস্পতিবারে ক্লাস আছে না? শিডিউলটা তো আপনার আচ্ছা। কাব্যের কাহিনীগুলো তো এটা তো সবাই জানে, কাব্যের কাহিনী অনেক বলি আমি, তারপরেও পরবর্তীতে আমি প্রসঙ্গক্রমে কাব্যের কাহিনীগুলো বলে দেব। ঠিক আছে, এই আর কি। নিশ্চয় কাহিনী জানতে চেয়েছে তারাই যারা এর আগে আবার ক্লাস পেয়েছে। সেখানে অনেক বড় কাহিনী বলতে গেলে আসলে সময়টা অনেক বেশি লেগে যায়, আর সংক্ষেপে বললে কাহিনীটা বোঝানো টাফ। তারপরেও আমি কথা দিলাম কাহিনীগুলো বলবো সামনে থেকে। ঠিক আছে, এই আর কি। তো আজকে আর ক্লাস বাড়াতে চাচ্ছি না, এখানে শেষ করছে। সামনে ঈদ এসে যাচ্ছে, ঈদের সময় কয়দিন কি বন্ধ রাখবো পরবর্তীতে আমরা বলে দেবো। আর শিডিউল তো দিয়ে আছে, কোন দিনে কোন শিডিউল সেটা কিন্তু দেওয়া আছে। আমাদের সম্মানিত আরো 2 জন শিক্ষক রয়েছেন, শাহরিয়ার মিলন স্যার এবং রুহুল আমিন মন্ডল স্যার। রুহুল আমিন মন্ডল স্যার একটু অসুস্থ থাকার কারণে এই সপ্তাহে ক্লাস নিতে পারছি না। আমরা তার জন্য দোয়া করি, আপনারা দোয়া করবেন যে আগামী সপ্তাহে ইনশাল্লাহ আশা করি ক্লাস হয়তো দিতে পারবে। হ্যাঁ, তার সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন। আর মিলন স্যার, আমি তো 2 জন ক্লাস নিচ্ছি, এটা চলছে, আশা করি সমস্যা হবে না। আর সবচেয়ে বড় কথা, আপনাদের আমরা যে কথা দিয়েছি সেটা আমরা করবো। আপনাদের 65টি ক্লাস দিতে চেয়েছি, এটা আমরা ক্লাসগুলো সুন্দর করে বুঝে দিতে চাই। পিডিএফ দিতে চেয়েছি, সেটা আমরা দেব। পাশাপাশি আমাদেরও কিছু কথা আপনাদের শোনা দরকার, সেটা হচ্ছে আমরা যখন যে কাজ দিচ্ছি সেই কাজগুলো আপনারা করবেন, দেখবেন অনেকখানে আপনি এগিয়ে যাবেন, আপনার সঙ্গে কিন্তু কেউ পারবে না। ঠিক আছে, বাংলা পরীক্ষা আপনি দিতে যাবেন, দেখবেন যে আপনার আশপাশে যারা পরীক্ষা দেবে তাদের চেয়ে আপনার পরীক্ষাটা ভালো হয়ে যাবে। প্রিলি আপনি দিবেন, দেখবেন যে আপনি যে 4টি 5টি প্রশ্নের উত্তর পেরেছেন আর কেউ পারবে না, এটাই হবে। ব্যাকরণের আপনি 2টি 3টি প্রশ্নের উত্তর এমন দিতে পেরেছেন আর কেউ দিতে পারবে না। এইভাবেই হচ্ছে এই প্রাইভেট প্রোগ্রামে, এটাই হচ্ছে আপনার উপকারিতা। 3 জন স্যারের কাছ থেকে যদি আপনি অন্যভাবে পড়লে যদি যা পেতেন তার চেয়ে এখানে পড়ে যদি 3 5 15টা প্রশ্নের উত্তরও যদি আমরা বেশি পারি, সেটা দিয়ে কিন্তু আমার বিসিএস পিলি কিন্তু হয়ে যাবে। কম্পিটিশনটাতে খুব কম মার্কসের মধ্যে হয়ে থাকে। এজন্য বিসিএস পরীক্ষায় একটি নম্বরের গুরুত্ব কিন্তু অনেক বেশি। আমি যে কথাটি বারবার বলে থাকি, একটি প্রশ্নের জন্যই কিন্তু আপনার বিসিএস পিলি হয়ে যেতে পারে, একটি প্রশ্নের কারণে আপনি ফেল করতে পারেন। এই জন্য প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমরা 3 জন টিচার মিলে আমাদের বিষয়গুলো সুন্দরভাবে স্মুথলি আমরা গুছিয়ে দেব। 3 মাসের মধ্যে কোর্স কমপ্লিট করে দেব। এই আন্তরিকতার অভাব থাকবে না। আর আপনারাও আপনাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে বলেন, আমাদের আরো ব্যাচ সামনে শুরু হবে। হ্যাঁ, আর আমার নম্বরটা আপনাদের দিয়ে দিয়েছি, সেই নম্বরে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে, এই আর কি। সকল টিচারের নম্বর আপনারা রাখবেন, আমাদের 3 জন শিক্ষকের নম্বরই আপনারা রাখবেন। যে কোনো সমস্যা থাকলে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। ঠিক আছে, ফেসবুকে কথা বলতে পারবেন আমাদের সঙ্গে, মেসেঞ্জারে কথা বলতে পারবেন, ইভেন খুব বেশি প্রয়োজন হলে আপনি ফোনও দিতে পারবেন। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।